প্রকৃতির কিছু রূপ থাকে যেটা আক্ষরিক অর্থে শিউরে ওঠার মতো। আজকের এই বিশ্লেষণে এমন একটি বিষয় নিয়ে কথা হবে যা অবিশ্বাস্য রকমের দ্রুত, তীব্র এবং মারাত্মক ধ্বংসাত্মক। হ্যাঁ, কথা হচ্ছে থান্ডার স্কোয়াল নিয়ে। এটা কিন্তু সাধারণ কোনো ঝড় বৃষ্টি নয়, একেবারেই না। কেন এই ঝড় এত ভয়ঙ্কর? এর পেছনে আকাশের উপরে ঠিক কী ধরনের সমীকরণ কাজ করছে? আজ আমরা একেবারে এর গভীরে যাব। এই ঘটনাগুলোর পেছনের বিজ্ঞানটা জানলে সত্যি অবাক হতে হয়। চলুন শুরু করা যাক। শুরুতেই এই সংখ্যাটার দিকে একটু নজর দেয়া যাক। ১০০রও বেশি। এটা জাস্ট কোনো সাধারণ পরিসংখ্যান নয়। গত ১৩ই মে ভারতের উত্তরপ্রদেশে আঘাত হানা একটি থান্ডার স্কোয়ালের মর্মান্তিক ফলাফল এটি। এটিএন নিউজের রিপোর্ট অনুযায়ী টানা প্রায় ১৫ ঘণ্টা ধরে চলা এই প্রলয়ঙ্করী ঝড়ে ১০০রও বেশি মানুষের প্রাণহানি ঘটে। ভাদুহি, ফতেহপুর, বুদাউন, চান্দোলি এবং সোনভদ্র এই ৫টি জেলার ওপর দিয়ে যেন রীতিমতো তাণ্ডব বয়ে যায়। এত বিশাল প্রাণহানি প্রমাণ করে যে এই ঝড় কতটা অপ্রতিরোধ্য হতে পারে। কিন্তু ঠিক কেন্দ্রবিন্দুতে আসলে কি ঘটেছিল? সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ভাদোহি জেলায়। একটু ভাবলেই গা শিউরে ওঠে। মাত্র কয়েক মিনিটের মধ্যে শত শত বড় বড় গাছ শেকড়সহ উপড়ে যায়। মাটির দেয়ালগুলো তো তাসের ঘরের মতো পুরোপুরি ধসে পড়েছিল। আর যোগাযোগের অবস্থা? মোবাইল নেটওয়ার্কগুলো এক মুহূর্তের মধ্যে সম্পূর্ণ বিকল হয়ে যায়। বিশাল স্কেলের এই ঝড়ের ইম্প্যাক্ট কতটা ভয়ঙ্কর আর দৃশ্যমান হতে পারে, এটা তার একটা নিখুঁত প্রমাণ। ১ নম্বর সেকশন, থান্ডার স্কোয়ালের গঠন। চলুন একটু গভীরে যাই। ওকে, চলুন বিষয়টা একটু ভেঙে দেখা যাক। এতক্ষণ তো ধ্বংসযজ্ঞের কথা হলো, কিন্তু এর পেছনে আসলে কি কাজ করছে? কেন মে মাস এলেই এই ধরনের প্রাণঘাতী ঝড়ের শিকার হতে হয়? দেখুন, থান্ডার স্কোয়ালকে কোনোভাবেই ওই সাধারণ বজ্রঝড় বা বৃষ্টির সাথে মেলানো যাবে না। এটা মারাত্মক দ্রুত আর শক্তিশালী এক বায়ুমণ্ডলীয় আলোড়ন। আকাশটা কালো হয়ে আসার সাথে সাথে তীব্র গতিতে দমকা হাওয়া শুরু হয়। সাথে কান ফাটানো বজ্রপাত, ভারী বৃষ্টি আর অনেক সময় বিশাল আকারের শিলাবৃষ্টি বা ধূলি ঝড়ও থাকে। এই যে এত দ্রুত ঘটে যাওয়া, এই আকস্মিকতায় মূলত একে এতটা প্রাণঘাতী করে তোলে। নিরাপদ আশ্রয় যাওয়ার সময়টুকুও পাওয়া যায় না। বিজ্ঞানের খটমটে নামগুলোর বাইরে দৈনন্দিন জীবনে কিন্তু এর খুব পরিচিত আর ভয়ঙ্কর কিছু নাম আছে। বাংলাদেশে হঠাৎ ধেয়ে আসা এই ধ্বংসাত্মক ঝড়টি কালবৈশাখী নামেই বেশি পরিচিত। আবার ভারতে, বিশেষ করে উত্তর ও উত্তর পশ্চিম অঞ্চলে যখন এটা বিশাল ধূলিঝড়ের রূপ নেয়, তখন লোকাল ভাষায় একে বলা হয় আঁধি। নামগুলো শুনলে বুকের ভেতর একটু হলেও ভয় কাজ করে, তাই না? যুগ যুগ ধরে এই ঝড়গুলোর ধ্বংসলীলাই এর মূল কারণ। ২ নম্বর সেকশন, আকাশের তাপীয় ইঞ্জিন। মাটিতে তো এর প্রভাব দেখা গেল, কিন্তু একটু ওপরের দিকে মানে আকাশের দিকে তাকালে দেখা যায় এক বিশাল তাপীয় ইঞ্জিন কাজ করছে। এই ঝড়ের অন্যতম প্রধান কারিগর হল পশ্চিমা ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। এর রুটটা খেয়াল করলে অবাক হতে হয়। এটা একেবারে সুদূর ভূমধ্যসাগরে একটি নিম্নচাপ হিসেবে তৈরি হয়, তারপর ইরান, আফগানিস্তান, পাকিস্তান পার হয়ে যখন ভারতীয় উপমহাদেশের সমতলে ঢোকে, তখন এখানকার গ্রীষ্মকালের চরম উত্তপ্ত আবহাওয়ার সাথে এর সরাসরি একটা সংঘর্ষ ঘটে। ভাবা যায় বায়ুমণ্ডলের কত বিশাল একটা পরিবর্তন এই স্থানীয় ধ্বংসযজ্ঞের জন্য দায়ী। আর এই ব্যাপারটা চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে পুনের আইআইটি গবেষকদের একটা অবজারভেশন। এখানে মূলত দুটি বিশাল শক্তির একটা মহাকাব্যিক সংঘর্ষ ঘটে। একদিকে থাকে রাজস্থানের মরু অঞ্চল থেকে ধেয়ে আসা প্রচণ্ড শুষ্ক পশ্চিমা বাতাস, আর ঠিক বিপরীত দিক থেকে আসে বঙ্গোপসাগরের জলীয় বাষ্পভরা আর্দ্র পূবালি বাতাস। হিমালয়ের পাদদেশে এই দুই বিপরীতমুখী বাতাসের সংঘাত মারাত্মক আকার ধারণ করে। রীতিমতো প্রকৃতির দুই প্রবল শক্তির এক ভয়ানক যুদ্ধক্ষেত্র তৈরি হয় সেখানে। আচ্ছা, এই পুরো চেন রিয়াকশনটা কিভাবে ঘটে সেটা জানাটা খুব ইন্টারেস্টিং। মে মাসের প্রচণ্ড গরমে তাপমাত্রা যখন ৪০ ডিগ্রি সেলসিয়াস ক্রস করে, তখন ভূপৃষ্ঠের বাতাস গরম হয়ে খুব দ্রুত ওপরে উঠতে থাকে, যাকে কনভেকশন বলে। এখন এই বিশাল শূন্যস্থান তো পূরণ করতে হবে, রাইট? তখন চারপাশ থেকে আর্দ্র ও শীতল বাতাস তীব্র বেগে ওই জায়গায় ছুটে আসে, আর ঠিক এভাবেই জন্ম নেয় পাহাড় সমান কিউমুলোনিম্বাস মেঘ। এরপর আসে ক্লাইম্যাক্স। যখন এই মেঘের গঠন ভেঙে পড়ে, তখন এর ভেতরের শীতল বাতাস একটা ডাউনবার্স্ট হিসাবে প্রচণ্ড বেগে মাটিতে আছড়ে পড়ে। এই চেইন রিয়াকশনটাই হল ঝড়ের মূল ইঞ্জিন। আর এই চেইন রিয়াকশনের একদম শেষ ধাপে এসে জন্ম নেয় সেই ভয়ঙ্কর আঁধি।
ওপর থেকে আছড়ে পড়া ওই কনকনে ঠান্ডা বাতাস যখন মাটির শুকনো ধুলোবালির উপর আঘাত হানে, তখন চারপাশের আলগা ধুলো বালির শূন্যে উড়ে যায়। মাটির সমান্তরালে আক্ষরিক অর্থেই একটা দানবীয় ধুলোর দেওয়াল তৈরি হয়। মুহূর্তের মধ্যে চারপাশ ঘুটঘুটে অন্ধকার হয়ে যায় আর দৃষ্টিসীমা নেমে আসে জিরোতে। সামনের কিছুই তখন আর দেখার উপায় থাকে না। জাস্ট আঘাত হানার আগের মুহূর্তের বাতাসের এই গতিবেগটা একবার ভাবা যাক। ঘণ্টায় ৫০ থেকে ১০০ কিলোমিটার। অবিশ্বাস্য, তাই না? এটা কিন্তু কোনো সাধারণ বাতাস নয়। এই বিশাল কাইনেটিক এনার্জির কারণে বড় বড় গাছপালা ভেঙে যায়, দুর্বল অবকাঠামো ধসে পড়ে, আর এত ব্যাপক মাত্রায় মানুষের প্রাণহানি ঘটে। এই তীব্র গতিটাই হল থান্ডারস্কোয়ালের সবচেয়ে বড় এবং প্রাণঘাতী অস্ত্র। ৩ নম্বর সেকশন, জলবায়ু পরিবর্তনের প্রভাব। মেকানিজম তো বোঝা গেল, কিন্তু এখন প্রশ্ন হল, ঝড়গুলো দিন দিন এত বেশি ধ্বংসাত্মক হয়ে উঠছে কেন? সবচেয়ে চিন্তার বিষয়টা হলো, এর সাথে গ্লোবাল ওয়ার্মিং বা জলবায়ু পরিবর্তনের সরাসরি লিঙ্ক আছে। এটিএন নিউজের রিপোর্ট অনুযায়ী বিশ্ব উষ্ণায়নের কারণে বায়ুমণ্ডলের তাপমাত্রা এখন আগের চেয়ে অনেক বেশি থাকে। আর বায়ুমণ্ডলে বেশি তাপমাত্রা থাকা মানেই হলো ওই থার্মাল ইঞ্জিনগুলোর জন্য এক্সট্রা জ্বালানি বা ফুয়েল জমা থাকা। এই বাড়তি তাপের কারণেই বর্তমানের ঝড়গুলো আগের চেয়ে অনেক দ্রুত ঘনীভূত হয় এবং আঘাত হানার সময় আরও অনেক বেশি বিধ্বংসী রূপ নেয়। ৪ নম্বর সেকশন, ঝড়ের সময় সতর্কতা ও নিরাপত্তা। তো এই ধরনের চরম পরিস্থিতিতে সবচেয়ে জরুরি বিষয় হল জীবন বাঁচানো। এর জন্য কিছু বেসিক রুলস মেনে চলাটা একদম মাস্ট। আকাশ হঠাৎ কালো হয়ে এলে বা ঠান্ডা বাতাস শুরু হলেই কোনো দিকে না তাকিয়ে দ্রুত নিরাপদ আশ্রয় বা ঘরের ভেতরে চলে যেতে হবে। আরেকটা ভুল অনেকেই করে বসেন, সেটা হলো ঝড় বৃষ্টির সময় মোবাইল ফোন চার্জে লাগানো অবস্থায় ব্যবহার করা। এটা কোনোভাবেই করা যাবে না। বাইরে থাকলে খোলা মাছ, বড় গাছ বা বৈদ্যুতিক খুঁটি থেকে শত হাত দূরে থাকতে হবে, কারণ এগুলো সরাসরি বজ্রপাত আকর্ষণ করে। আর হ্যাঁ, বজ্রপাতের সময় কোনোভাবে নদী বা পুকুরের পানিতে নামা যাবে না। এই নিয়মগুলো আক্ষরিক অর্থেই জীবন বাঁচাতে পারে। আজকের এই পুরো আলোচনার পর বেশ গভীর একটা চিন্তার জায়গা দিয়ে শেষ করতে চাই। এটিএন নিউজের ওই রিপোর্টটা কিন্তু একটা চরম সত্য আমাদের সামনে তুলে ধরেছে। বিশ্ব উষ্ণায়নের কারণে এই ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা থান্ডারস্কোয়ালগুলো কিন্তু আর কেবল নির্দিষ্ট কোনো সিজনের অতিথি নেই। এগুলো এখন সারা বছরের থ্রেট হয়ে দাঁড়িয়েছে। প্রকৃতি তার রূপ বদলাচ্ছে, আর সেটাও খুব দ্রুত। তাহলে প্রশ্ন হলো, পরিবর্তিত এই ভয়ঙ্কর জলবায়ুর সাথে টিকে থাকার জন্য আমাদের সমাজ আর ইনফ্রাস্ট্রাকচারগুলোকে কিভাবে প্রস্তুত হতে হবে? প্রকৃতির এই অসীম শক্তির কাছে হার মানার আগে এই প্রশ্নের উত্তর খোঁজাটাই এখন সবচেয়ে জরুরি।